নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 22শে অগাস্ট থেকে 31 অগাস্ট। এই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে আলোচনা করব। কেন? তার কারণ পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়। আমি বারবার ধরে বলেছি, বহুবার বলেছি, যখনই আমি প্রেডিকশন করেছি তখনই আমি কিন্তু এই প্রসেস নিয়ে বলেছি। তাও যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য জানিয়ে রাখি যে যখনই আমার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, বৃশ্চিক রাশি কেন, যে কোনো রাশির জাতক জাতিকা রয়েছেন, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং জন্মছক আলাদা। জন্মছক যদি আলাদা হয় তাহলে জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হচ্ছে সেটা আলাদা। প্রত্যেকটা মানুষ যদি আলাদা হয় তাহলে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যখন আমার থাকছে না, তখন একমাত্র যে কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা যে প্রেডিকশন করা হচ্ছে ছক ক্রিয়েট করে, তাহলে সেটাও তো আলাদা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা চোখের কর্নিয়া, সবার চোখের কর্নিয়া তো এক নয়। সুতরাং আজকের আলোচনাটা সার্বিক মতেই কিন্তু আমি আলোচনাটা করব। যদি মনে হয় যে আমি স্পেসিফিক ভাবে নিজের সম্পর্কে জানতে চাই, তাহলে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। আমার যেটা মনে হয়, সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারের কাছে অন্তত 2025-এ আজকের দিনে দাঁড়িয়ে না যাওয়াটাই ভালো। তার কারণ সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা কিন্তু অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, তাদের প্রকাশের মধ্যে, তাদের প্রেডিকশনের মধ্যে, তাদের গ্রহ নিয়ে কথা বলার মধ্যে, গ্রহ সম্পর্কে পরিচিতির মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন না। প্রায় 95% সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার কিন্তু ফার্স। এটা অস্বীকার করে লাভ নেই। ভালোও রয়েছে, ডেফিনিট ভাবে ভালোও রয়েছে। তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটাই কিন্তু আমার মনে হয় সঠিক হবে। এখন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে যিনি কিন্তু জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন আপনার করবে না। জন্মছক এবং তার দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হলো, দুটোকে ট্যালি করে প্রেডিকশন করবেন। ফার্স্ট, শুধু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার নয়, যে কোনো অ্যাস্ট্রোলজার ক্ষেত্রে বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কখনো হাত দেখাকে কিন্তু অ্যাস্ট্রোলজি বলে মনে করে না। হাত দেখাকে, তারপর হোরা পদ্ধতিকে, সংখ্যাতত্ত্ব দ্বারাও কিন্তু কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। এর পেছনেও তো কারণ আছে। আমার এক সংখ্যার জাতক আমি, আমার পশ্চিমবাংলায় দেখা গেল 10,000 জন মানুষ এক সংখ্যার জাতক, তাহলে সবার কি এক নেচার হবে? সবার কি এক প্রেডিকশন হবে? ভালো মতন চিন্তা করবেন। আমি বললে পরে তো আর হবে না, আপনারা ভালো মতন চিন্তা করবেন। সংখ্যা তত্ত্বকে কিন্তু পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা হয়। তার কারণ প্রেডিকশনের সময় যে ক্যালকুলেশনটা করা হয়, যে প্রেডিকশনটা করা হয়, যে ভাইব্রেশন দেখা হয়, পার্সেন্টেজ বের করা হয়, সেখানে 5%, 10%, 15% ব্যবহার করা হয় সংখ্যাতত্ত্বকে। তাহলে যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কিন্তু একমাত্র চোখের কর্নিয়া দ্বারাই 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। এবং তাকেই কিন্তু বলা হচ্ছে কালপুরুষ ছক। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, কালপুরুষ ছক।
মেষকে 1, মিনকে 12, এই যে ছক সেটা হচ্ছে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। সুতরাং দুটো ছকের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, কেমন, এটা মাথায় রাখার প্রয়োজন। তাহলে যে অ্যাস্ট্রোলজার স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন, যে অ্যাস্ট্রোলজার আপনার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন হাতটা বাড়িয়ে দিন দেখি, হাতটা দেখি, আপনার চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করবে, প্রেডিকশন করবে, তিনি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কি প্রবলেম তোমার বলো বলে বলবে না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার গ্রহ ধরে ধরে অ্যানালাইসিস করবে এবং তারপর কোনো কিছু জিজ্ঞাসা করলেও করতে পারে, কিন্তু গ্রহ ধরে ধরে অ্যানালাইসিস করবে। খরচা করতে পারবে তাহলে কিন্তু আমি ব্যবস্থা করে দেবো তা নয়। আমার জমি সংক্রান্ত একটা প্রবলেম, আমার বিয়ে হচ্ছে না, জানেন তো, বিয়ে হচ্ছে না, খরচা করতে পারবে তা নয়। তুমি যদি কখনো বলেও ফেলো যে আমার বিয়ে হচ্ছে না জানেন তো, বা আমার একটা জমি সংক্রান্ত প্রবলেম জানেন তো, বা আমার এই প্রবলেম জানেন তো, তিনি তোমাকে ছক ধরে বোঝাবে, কিন্তু কেবল লিখে দিলাম তা নয়, বোঝাবে যে তোমার এই প্রবলেমটা হচ্ছে কেন হচ্ছে, কি করলে গ্রহগত দিক দিয়ে এই প্রবলেমটাকে অফ করা সম্ভব। আর একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সবসময় বলবে তোমার দ্বারাই সম্ভব, চলে এসো পাইয়ে দেব, কখনো নয়। চলে এসো 21 দিনের মধ্যে রেজাল্ট, কখনো নয়। চলে এসো আগে কাজ পরে মূল্য, কখনো নয়। বিজনেস পলিসি এইগুলো। আর যখনই তারা এই কথাগুলো বলবে তখনই কিন্তু দেখবে তোমার এবং সেই অ্যাস্ট্রোলজারের মধ্যিখানে চলে আসবে ধর্ম, তোমার এবং সেই অ্যাস্ট্রোলজারের মধ্যিখানে চলে আসবে কিন্তু ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর, আল্লাহ, গড সব ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে হিন্দু, মুসলমান, খ্রিস্টান আলাদা নয়, যে কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন কেউ আলাদা নয়। তা প্রত্যেকের ক্ষেত্রেই তখন, যেহেতু এইগুলো খুব স্পর্শকাতর জায়গা, আরাধ্য দেবদেবী, সেইগুলোকে সামনে এনে এর মধ্যে তোমাকে পাইয়ে দেব। তারপর এর পেছনে কিন্তু ওই যে আগে এক্সাম্পল দিয়েছিলাম 1001 টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, তুমি বলে 1001 টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, আসলে অভিমন্যুর মতন ভেতরে ঢুকে গেলে বাইরে আর বেরোতে পারলে না, তখন ফ্ল্যাটটাও গেল, যে টাকা পয়সা দিলে সেটাও গেল। হাজার হাজার এক্সাম্পল রয়েছে, হাজার হাজার, হাজার হাজার কেন, লক্ষ লক্ষ এক্সাম্পল রয়েছে। তোমরা কেউ গোমুখ্য নয়, তোমরা সবাই জানো, সব জানো। আমার যে প্রবলেম, সেই প্রবলেমটাকে ইমিডিয়েট অফ করে আমি যেন শান্তি পাই, এই চিন্তাটা তোমরা করো। কিন্তু তোমরা কখনো চিন্তা করো না যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতা যেটা চাইছো সেটা কোনোদিন একদিনে সম্ভব নয়, তাই না? Success never comes by a day only, it needs hard labor, and hard labor brings confidence to man to achieve the success. সফলতা কোনোদিন একদিনে সম্ভব নয়। আমার যে কোনো নেগেটিভিটিকে অফ করতে গেলেও সময় লাগবে। মানে আমার একটা ঋণ হয়েছে, আমি সেই ঋণটাকে অফ করব, তাতে কি হবে? চলে এসো তোমাকে ঋণ মুক্ত করে দেবো, কখনো সম্ভব নয়। তাহলে আমার ঋণ হয়েছে, সোর্স অফ ইনকামটাকে বাড়িয়ে দিতে হবে এবং লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যেটা সঞ্চয় করছো তার দ্বারা সেটাকে আস্তে আস্তে অফ করতে হবে। কোনো রেমিডি দ্বারা কখনো আমার যদি মানে 1000 টাকাও যদি আমার ধার থাকে, 10,000 টাকাও ধার থাকে, তাহলে সেটা কখনো একটা রেমিডি দিলে সেই ধার শোধ হয়ে যায় না। এটা জানার প্রয়োজন আছে। আমার কাছে যদি তোমরা মনে করো যে স্যার আপনার কাছে আমরা প্রেডিকশন করাতে চাই, তাহলে অবশ্যই মাথায় রাখবে সর্বপ্রথম যার প্রেডিকশন করাবে তার বয়স যদি 18 বছরের বেশি হয়, তাহলে আমার সম্পর্কে মানে আমার অ্যাস্ট্রোলজি সম্পর্কে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে সম্যক ধারণা তার থাকা প্রয়োজন। টেলিভিশনের অনুষ্ঠান মিনিমাম 20টা দেখা প্রয়োজন, বা ইউটিউব চ্যানেল হলে মিনিমাম 20-30টা ভালো মতন দেখে তারপর আমার কাছে আসতে হবে। তা না হলে আমি তাকে বোঝাবো কি করে? সে বুঝবে কি করে? সে তো হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকবে। এবং আমি অ্যাকচুয়ালি কি বলতে চাই, আমি কখনো চলে এসো পাইয়ে দেবো বলি না, সেটা যে বুঝবে কি করে যদি আমাকে সে না জানে। 18 বছরের বেশি যদি তোমার বয়স হয়, তাহলে অবশ্যই আমার সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। আমার বয়স 30 বছর, আমার বয়স 25 বছর, আমার বয়স 40 বছর, আমার বয়স 50 বছর, আমার বয়স 60 বছর, ধর আমি ওই সময় অ্যাস্ট্রোলজি মানি না, আসবে না। তার হয়ে
স্যার টাকাটা ফিসটা তো দিচ্ছে, আপনি প্রেডিকশন করে দিন, আসবে না। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের এইটুকু বোঝা প্রয়োজন যে তোমাদের কাছ থেকে ফিস নিয়ে আমার হাড়িতে ভাত চড়ে না। আমি একক পার্সেন্ট, আমার 24 ঘন্টায় 100 টাকা পর্যন্ত খরচ হয় না। এখন আমার এমন অবস্থা, এখন আমি একটা থেকে দুটো রুটির বেশি খেতে পারি না। এখন আমি এমন অবস্থা, খেয়ে ডাইজেস্ট করতে পারি না রে ভাই। তাহলে বেকার বেকার আমার তোমাদের কাছ থেকে হরণ করে আমার কোনো কিছু করে লাভ নেই। আমি আশ্রমে বিশ্বাসী নই, আমি মন্দির বানানোতে, মসজিদ বানানোতে, গির্জা বানানোতে বিশ্বাসী নই। আমার ঘরটাই মন্দির মসজিদ গির্জা হয়ে উঠুক, আমার দেশটাই মন্দির মসজিদ গির্জা হয়ে উঠুক, আমার চিন্তাধারাটা এই ধরনের। সুতরাং আমি বেকার বেকার মানুষকে ঠকিয়ে কি করব? তাই জন্য বেকার বেকার আপনাকে ফিস দিতে আসছি, আর আমার 3000 টাকা ফিস হয়ে গেছে। বেকার বেকার তোমরা 3000 টাকা দিয়ে আসবে কেন? এটা মাথায় রাখার প্রয়োজন। আমার কাছে এলে কারা কারা আসবে না? যারা পলিটিশিয়ান তারা আসবে না, এটা মাথায় রাখবে। যারা যারা তোমরা সেলিব্রিটি তারা আসবে না। হাতে জেমস্টোন পরে রয়েছে, জেমস্টোনকে রেমেডি বলে মনে করো, আসবে না, কখনো আমার কাছে আসবে না। আমার চেম্বারটা ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি করার জায়গাই নয়। তাহলে বেকার বেকার এসে আমাকে বেকার বেকার কটু কথা বলাও কেন? বেকার বেকার আমাকে গালমন্দ দেওয়াও করা কেন? উত্তেজিত করাও কেন? আমি বুঝতে পারি না, আসবে না। আর যারা যারা তোমরা মনে করছো আমরা অত্যন্ত সিরিয়াস, কারণ একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি তোমার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবে না, তিনি তোমার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবে, যেটা কিন্তু তুমিও খানিকটা হলেও জানো তার উৎসটা এবং সেই গ্রহের নেগেটিভিটিকে অফ। কেননা গ্রহের নেগেটিভিটিকে কখনো পুষে রাখতে নেই, তাহলে সেটা আস্তে আস্তে আলসার, ক্যান্সারে রূপান্তরিত হয়। সুতরাং আমি জানবো এবং ইমিডিয়েট আমার কাছে যদি এমনি অর্থকরী না থাকে, তাহলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটাকে অফ করবো। এতটা সিরিয়াস যারা, তারাই কিন্তু আমার কাছে আসবে, আদারওয়াইজ এসে কোনো লাভ নেই। আদারওয়াইজ 501 টাকায়, এখন তো 101 টাকায় 50, মানে 51 টাকাতেও দেখা যাচ্ছে 101 টাকায় নানান অ্যাস্ট্রোলজার রয়েছে, টোটকা পদ্ধতি বলে দেবে 101 টাকায়। 501 টাকায় অ্যাস্ট্রোলজার রয়েছে, ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, কাউকে অসম্মান করছি না, তাদের কাছে যাবে। আমার কাছে আসলে আমি জীবনে একবারই আসবো, নেগেটিভিটিকে ফাইন্ড আউট করব এবং সেটাকে ইমিডিয়েট বাই হুক বাই ক্রুক অফ করব এবং স্যারের কাছে নিজেকে স্যারেন্ডার করব। কেননা আমি বোধহয় বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর তোমাদের সাথে থাকি। কেননা সফলতাটা চটজলদি এবং অত ইজিয়েস্ট ভাবে আসে না, আসতেই পারে না, তাহলে সবাই সফল হয়ে যেতাম। তাই জন্য আমার কথা শুনে আমার মতন করে তুমি যদি চলতে পারো, তাহলে যে প্রতিবন্ধকতাগুলো আসবে সেগুলোকে তুমি ওভারকাম করে এগিয়ে যেতে পারবে। এবং সফলতার জন্য যে একটা রাস্তা, সফলতার জন্য যে একটা পরিকল্পনা, এগুলোও কিন্তু আমি তোমাদেরকে করে দিতে পারবো, বলে দিতে পারবো। সবকিছু এত ইজিয়েস্ট ব্যাপার নয়। এলাম চটজলদি 21 দিনের মধ্যে। আজকালকার এখন অ্যাস্ট্রোলজি নিয়ে যে নোংরামো এবং অ্যাস্ট্রোলজি নিয়ে যে যাচ্ছে তাই কেস চলছে, এটা চোখে দেখা যায় না। এবং এর জন্য কিন্তু বেশিরভাগ অর্থে দায়ী জনগণ। এটাকে অস্বীকার করে লাভ নেই। যদি ভুল বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দিও। জনগণ যদি মনে না করে যে আমি যে প্রবলেমটা 21 দিনের মধ্যে সলভ হয়ে যাবে, যে প্রবলেমটা মারাত্মক প্রবলেম, যে প্রবলেমটা আমাকে ঘুমোতে দিচ্ছে না, আমি একজনের কাছে গেলাম সে 21 দিনের মধ্যে অফ করে দেবে, এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে তো সে নিজেকেই সর্বপ্রথম সব দিক দিয়ে পাইয়ে দিতে পারতো। এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়। সফলতা একটা প্রসেসিং এর নাম। এইগুলো মাথায় রেখে তবে আমার কাছে আসবে। বৃশ্চিক রাশির 22 অগাস্ট থেকে 31 অগাস্ট, আমি প্রথমেই একটা কথা বলেছি যে বৃশ্চিক রাশির এই যে সময়টা চলছে, যেমন সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম সময়টা যে চলছে, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময় চলছে, যদিও সার্বিক মতে পজিটিভ ভাবে চলছে। এবার তোমার স্পেসিফিক ভাবে তোমার অবস্থান কি সেটা তো আলাদা ব্যাপার, পুরো আলাদা ক্যালকুলেশন। কিন্তু সেকেন্ড হাউসে রাহুর অবস্থান রয়েছে এবং শুক্রের ঘরে শুক্র বসে রয়েছে। তাহলে সেকেন্ড হাউসে রাহু বসে থাকা মানে আমার যে অর্থনৈতিক জায়গাটা, আমার যে সঞ্চয়ের জায়গাটা, আমার যে অপরচুনিটির জায়গাটা, আর সবচেয়ে বড় কথা, যারা তোমরা দেখা যাচ্ছে নতুন করে কোনো কাজ শুরু করেছো, এমন হতে পারে যাদের কম বয়স প্রথম কাজ শুরু করেছি,
বা এমন হতে পারে যারা প্রথমে করেছো, ব্যর্থ হয়ে গেছো, স্ম্যাশড হয়ে গেছো, আবার উঠে দাঁড়িয়েছো, এভাবেও ফিরে আসা যায়, আবার লড়াই করছো, তাদের ক্ষেত্রে একদম আদর্শ সময়। শুধু 22 থেকে 31শে অগস্ট পর্যন্ত নয়, এই সময়টা বা তার 1-2 মাস আগে থেকেও আমি লক্ষ্য করতে পারছি। তোমরা যেহেতু সার্বিক মতে আলোচনা করছি, তোমরা কিছুটা হলেও দেখবে এইটা, তোমরা রিফ্লেকশনটা বুঝতে পারবে। কিন্তু একটা প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমার মধ্যে কিন্তু ইলিউশন আবেগও কাজ করবে, কেননা সেকেন্ড হাউসে রাহু মানে দৃষ্টিভঙ্গির মধ্যে ইলিউশন আবেগ কাজ করতে পারে, অনিয়ন্ত্রিত আবেগ কাজ করতে পারে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমার অর্থটা অহেতুক খরচা হয়ে যাচ্ছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে, বা দেখা যাচ্ছে অর্থটা খরচা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো মানুষ যখন তোমার নামে মিষ্টি মিষ্টি কথা বলবে, মনে রাখবে চিনিতে মিষ্টিতে কিন্তু পিঁপড়ে ধরে, নুনে ধরে না। সুতরাং এই যে মিষ্টি মিষ্টি যারা কথা বলছে, তারাই তোমার ভালো চাই, তারাই তোমার বন্ধু, তারাই তোমার শুভাকাঙ্ক্ষী, কখনো নয়। কিন্তু আমরা যখন ইলিউশনে আক্রান্ত হয়ে যাই যে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলছে, দেখেছো আমাকে কত এনকারেজ করছে, ওফ আমাকে কত শক্তি যোগাচ্ছে, কত ভালো চাই আমার, না, বরং যারা তোমার সম আলোচনা করবে, তোমার খারাপ সাইড নিয়ে বলবে, তোমার পজিটিভ সাইড নিয়ে বলবে, নেগেটিভ সাইড নিয়ে বলবে, যে কেউ হোক, তারাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভালো চায়। আর যারা কেবল তোমার সবকিছুতে না তুমিই ঠিক, না না তোমার কোনো ভুল হতে পারে না, তার মানে কিন্তু আলটিমেট তারা ধান্দাবাজ, তারা পিঁপড়ে, তারা মিষ্টি পাওয়ার আশায়। কেননা এই সময়টা তোমার সফলতার যে মিষ্টি, সেই মিষ্টিটাকে কিন্তু তারা ভাগ বসাতে আসছে, তারা থাবা বসাতে আসছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুক্র স্বক্ষেত্রে অবস্থান যখন থাকে, তখন কি হয়, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। এখন লাক্সারিয়াস লাইফ লিড করা মানেটা কি? লাক্সারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। আমি একটা অড সিচুয়েশনের মধ্যে রয়েছি, মায়া অসুস্থ, মায়ের ডাক্তার দেখাতে পারছি না, সন্তান খুব ভালো স্টুডেন্ট কিন্তু তাকে ভালো একটা স্কুলে ভর্তি করতে পারছি না, আমার স্ত্রীকে আমাদের বিবাহ বার্ষিকীতে ভাবছি একটা নাকছাবি দেবো, দিতে পারছি না। এই যে আমার একটা অড সিচুয়েশন, যদি একটু অর্থ ভালো করে আসতো তাহলে এইটাকে কিন্তু আমি এইগুলো করতে পারতাম। যখনই আমি দেখা যাচ্ছে আমার অনেক ঋণ রয়েছে, বা আমি অনেকের কাছ থেকে টাকা পাই, টাকাটা দিচ্ছে না, বা আমার অনেক ঋণ হয়ে যাচ্ছে রিপিটেডলি, এখান থেকে যখন আমি ওভারকাম করতে পারছি, দেখা যাচ্ছে এমন একটা ইনকাম আমার কাছে আসছে, সোর্স অফ ইনকামটা আসছে, আমি আমার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে পারছি, আমি আমার মায়ের ট্রিটমেন্ট করাতে পারছি, স্ত্রীকে অন্তত বেচারি সারাদিন পরিবারের জন্য খাচ্ছে, আমাদের জন্য খাচ্ছে, তার বিবাহ বার্ষিকীতে তাকে একটা নাকছাবি দিতে পারছি, কানের দুল দিতে পারছি। এই যে আমার যে অবস্থান, সেখান থেকে ওভারকাম করা, এটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ। যে মানুষটা ঝুগড়িতে থাকে, সে যখন দেখা যাচ্ছে আমাদের আমাদের মাসিক যে ইয়েতে আমাদেরকে ভাড়া দিয়ে যারা একটা ভাড়া বাড়িতে থাকছে, সেটা তাদের কাছেই কিন্তু একটা লাক্সারিয়াস লাইফ লিড করা। সে ঝুগড়িতে ছিল, সে এখন ফ্ল্যাটে রয়েছে, আলো রয়েছে, পাখা রয়েছে, জানলা খুললে পরে বড় বড় অট্টালিকা দেখা যাচ্ছে, ঝাঁ চকচকে সামনের প্লেস রয়েছে, এটাই আমার কাছে একটা লাক্সারিয়াস লাইফ। আম্বানির লাক্সারিয়াস লাইফ আর আমার লাক্সারিয়াস লাইফ কখনো এক হতে পারে না। কিন্তু 10th হাউসকে যখন শুক্র হিট করে, 10th হাউস মানে হচ্ছে কি? 10th হাউস মানে হচ্ছে জংশন, 10th হাউস মানে হচ্ছে ক্ষেত্র। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। 10 কানেকশনটা হাইলাইট হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একদম জংশন। সুতরাং এই জায়গায় যখন শুক্র অর্থাৎ ভালো থাকা, সুখে থাকার গ্রহ রিপ্রেজেন্ট করছে এবং পাওয়ারফুল হয়ে বসে রয়েছে, তাহলে আমার সব দিক দিয়ে কিন্তু শান্তির জায়গা, সুখের জায়গা, বা যে সিচুয়েশনে ছিলাম সেখান থেকে ওভারকাম করার জায়গাটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এটা কিন্তু খুব সুন্দর ছক হয়ে রয়েছে। এবার প্রবলেম কি হয়ে যাচ্ছে, শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, বুধের সাথে কানেকশন ভেরি নাইস, কিন্তু সেই শনির ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে।
এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে বৃহস্পতি কিন্তু আবার সেকেন্ড হাউসকেও হিট করছে, 1 2 3 4 5 5 নাম্বার ঘরকেও হিট করছে। অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, মুখনিসৃত বাণীর জায়গাকেও বৃহস্পতি হিট করছে, আবার সফলতার জায়গাকেও কিন্তু বৃহস্পতি হিট করছে। তাহলে আমি কি বলেছি, শনি এমন একটা প্ল্যানেট, যেই প্ল্যানেট যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে তার সাথে যুক্ত, মানে তার ঘরে মকর কুম্ভের ঘরে বসে আছে, ফিজিক্যালি শনি যেখানে বসে আছে সেই ঘরে কেউ বসে আছে, সমসপ্তমে যাকে হিট করছে সেটা হতে পারে, শনির দৃষ্টি 3 7 10 সেইটাও হতে পারে। যা যা গ্রহ আসবে সেই গ্রহগুলোর নেগেটিভিটিকে সে কিন্তু ব্লক করে দেয় যদি পাওয়ারফুল হয়। নেগেটিভিটি গুলোকে কখনো মানে ফ্লারিশ হতে দেয় না, ইমপ্লিমেন্ট করতে দেয় না নেগেটিভিটি গুলোকে। তাহলে শনি উচ্চস্থ হলে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং সেটা আমাদের জীবনে অত্যন্ত পজিটিভ জায়গা। প্রবলেম কি হয়ে যাচ্ছে, শনি মানে কিন্তু নিয়মানুবর্তিতা, শনি মানে কিন্তু ডিসিপ্লিন, শনি মানে কিন্তু ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, শনি মানে কিন্তু আমার প্রতিবন্ধকতা সেখান থেকে আবার ওভারকাম করা, এইভাবেও ফিরে আসা যায়। শনি মানে বাস্তববোধ, শনি মানে আমার সাথে যারা কাজ করছে কর্মচারী, সেটা সাবঅর্ডিনেট হোক, যেই হোক, কলিগস হোক, যেই হোক, তাদের সাথে সঠিক মতন কমিউনিকেট করা এবং তাদেরকে সঠিক মতন কাজ করিয়ে নেওয়া। শনি কিন্তু কাজ করায় আর মঙ্গল কিন্তু কাজ করে, বারবার ধরে বলেছি। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এই যে আমার সফলতা সেকেন্ড হাউস এবং ফিফথ হাউস, তার মানে আমার যে অর্থনৈতিক জায়গাটা ইনক্রিজ করছে, অর্থনৈতিক জায়গায় যে আমার যতটুকু ছিল তার চাইতে বেশি, যতটুকুই বেশি হোক সেটা যে হচ্ছে আমার নলেজের জন্য, কেননা বৃহস্পতি কিন্তু আমার ভেতরের নলেজকে সফলতা, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা বৃহস্পতি বলছে। 5 নাম্বার ঘর সফলতার জায়গা। এখন তাহলে কি হয়ে যাচ্ছে, আমি আমার ভেতরের জ্ঞান আছে, যে জ্ঞানই থাকুক, আমি যদি ফুচকাও বানাই, ফুচকা বানাবার জ্ঞান আছে, আমি যদি কোনো মানে ঠাকুরের মূর্তি বানাই তাহলে সেই জ্ঞানটা তো আমার রয়েছে, আমি যদি দেখা যায় সেলস মার্কেটিং কাজ করছি সেই জ্ঞানটাও আমার রয়েছে, আমি অফিসিয়াল কোনো কাজ করছি সেই জ্ঞানটাও আমার রয়েছে, যে কাজই করি, তাহলে আমার জ্ঞান দ্বারাই কিন্তু আমি সফল হচ্ছিলাম। এখন প্রবলেম যেটা হচ্ছে, শনি এবং বৃহস্পতির অবস্থান যখনই একত্রীকরণ হয়ে যায়, বৃহস্পতি কি হলো, ফাংশনটা অফ হয়ে গেল, সেই জায়গায় শনি চলে এলো। কিন্তু শনি বৃহস্পতির একত্রীকরণকে কখনো পজিটিভ বলা হয় না। আবার বৃহস্পতি সমসপ্তমে যে চন্দ্রকে হিট করছে, চন্দ্র কিন্তু উচ্চস্থ, গ্রহগত সাপোর্ট মারাত্মক। কিন্তু যখনই আমি সফল হতে শুরু করলাম, বারবার ধরে বলেছি, আমি যখনই সফল হতে শুরু করলাম, আমার সফলতা নামক মিষ্টিটা যখনই আমি হাতে পেলাম, তখন চারিপাশে পিঁপড়ে চলে এলো খাবার জন্য। আমি কি করলাম, সেই পিঁপড়ে গুলোকে তখন বিশ্বাস করতে শুরু করলাম। আমার সাথে যারা আমাকে মিষ্টি মিষ্টি যারা কথা বলছে, আমার সাথে যারা রয়েছে, তাদের দ্বারা কিন্তু তাদের বুদ্ধিটাকে কিন্তু আমি গ্রহণ করতে শুরু করলাম, তাদের বুদ্ধিটাকে। কেন? তার কারণ কিন্তু সূর্য এবং বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সূর্য 639 কানেকশনের মধ্যে কেতুকে নেগেটিভ করছে। তাহলে কি হয়ে যাচ্ছে, যখনই তাদের কথাকে আমি শুনছি এবং সেটা মেনেও নিচ্ছি, আমি কিন্তু আমার কাছের মানুষদের কথাগুলো আর শুনছি না, বা আমি কিন্তু সেগুলোকে ক্ল্যারিফাই করছি না, সেগুলোকে রেকটিফাই করছি না, তাদের দ্বারা কিন্তু আমি চালিত এবং পরিচালিত হতে শুরু করছি। তার ফলে কি হচ্ছে, টাকায় টাকা বাড়ে, বুঝলে বাবা, এত ইনকাম করছো, বেকার বেকার খরচা করে ফেলো না, টাকায় টাকা বাড়ে, এইটা হতে পারে। দ্বিতীয়ত কি হতে পারে, কেউ হঠাৎ করে বললো, এখন যে অবস্থায় রয়েছিস তুই বাসে ঘামতে ঘামতে যাচ্ছিস, মেট্রোতে করে যাচ্ছিস, হ্যাঁ, ওলা উবেরে করে যাচ্ছিস, নিজে একটা গাড়ি কেন, এখন তো গাড়ি অনেক সস্তা হয়ে গেছে। এমনও হতে পারে আমি ডাউন পেমেন্ট দিয়ে দেখা গেল শোরুম থেকে গাড়ি বের করলাম, বোকামি হয়ে গেল, কেন, বার্ডেন হয়ে গেল, হ্যাঁ, আমার উপর চাপ সৃষ্টি হয়ে গেল, এইটা একটা হতে পারে। আর দ্বিতীয় আরেকটা হতে পারে, দেখা গেল আমি অহেতুক 3-4 লাখ 5 লাখ টাকা খরচা করে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম, তার সাথে ড্রাইভারের 15 থেকে 20,000 টাকা বেতন, আরো বাদ বাকি এক্সপেন্স রয়েছে, অহেতুক আমি ওয়েস্ট অফ মানির জায়গায় চলে গেলাম। আমি এইটাকে আরো একটুখানি 6 মাস 1 বছর আর একটু টানতে পারতাম, টানলাম না, এটাও হতে পারে। আবার দেখা গেল কেউ বললো 3 মাসে টাকা ডবল হয়ে যায়, সেই জায়গাটাই আমি হিট করে ফেললাম। আবার কখনো দেখা গেল যে কেউ হয়তো বললো ফাটকা জায়গা, সেই জায়গাটায় করলাম, ব্যালেন্সের জায়গা চলে এলো। আমি অহেতুক প্রথমত ফাটকা, বা দেখা গেল আমি এমন কোনো কিছু করলাম যেটা চাপ সৃষ্টি করলো এবং কি হয়ে গেল, 3 মাসে টাকা ডবল হয়, টাকাটা দিয়ে দিলাম, টাকাটা এবার দেখা যাচ্ছে কিরে
1 মাস পেলাম, 2 মাস, দেখা গেল একবার পেলাম, একবার 3 মাসে বা 4 মাসে ডবল হয়ে গেল বা হোয়াট এভার, একটা এক্সাম্পল স্বরূপ বলছি। তারপরে দেখা গেল, কেন সেটা তো কখনো সঠিক হতে পারে না। প্রথমে লোক দেখিয়ে তারপর অফ করে দেয়। ইতিহাস তার সাক্ষী, আমি নই। মানে আমি যেটা বলছি সেই কথাটা, আমার মুখের কথাটাই শেষ কথা নয়, ইতিহাস তার সাক্ষী। তখন কি হয়ে গেল, আমি আস্তে 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 আমার সফলতাটাকে ধরে রাখতে পারলাম না। তার কারণ আমাদের জীবনে সফল হওয়া মানে 90 থেকে 95% অর্থনৈতিক সফল হওয়াকে বোঝায়। আমি মাস গেলে 10,000 টাকা ইনকাম করছি, আমি ভীষণ সফল, শান্তিতে আছি। কাপুরুষের ছাড়া কেউ বলবে না। যারা কাপুরুষ তারাই কেবল বলবে, বাদ বাকি কিন্তু কেউ বলবে না। তাহলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং সঠিক সিচুয়েশনকে হ্যান্ডেল করা, সঠিক সিচুয়েশনকে সঠিক বুদ্ধি দ্বারা ইমপ্লিমেন্ট করা এবং অর্গানাইজ করা এবং মানুষ চেনা এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গা, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। আমি যেটা বৃহস্পতির অবস্থানের মধ্যে লক্ষ্য করতে পারছি, যে যারা তোমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বিবাহের জায়গাটা কিন্তু এই সময় খুব একটা পজিটিভ নয়। বিবাহের জায়গাটা এই সময় কিন্তু খুব একটা পজিটিভ নয়। আমি যদি খুব ভালো মতন 9695, বরঞ্চ প্রেমজ জীবনটা কিন্তু এই সময় ঠিক আছে। প্রেমজ জীবনটা মানে প্রেম করার ক্ষেত্রে বা প্রেম করতে গিয়ে কি উল্টোপাল্টা কেস করছো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু প্রেমজ জীবন, আমি প্রেম করছি বিবাহ নিয়ে একটা ডিসিশনে আসবো, কখনো নয়। হ্যাঁ, প্রেম করার জায়গাটা পজিটিভ, কিন্তু বিবাহের জায়গাটা মেয়েদের ক্ষেত্রে পজিটিভ নয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রেম করা বা বিবাহের জায়গাটা উভয় জায়গায় খুব পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আমি এমন একটা কথা বলছি যে এটা শুনে, যদিও সার্বিক মতে বলছি, তবুও এটা মাথায় রাখবে। আমি কোনো কাজ করছি, দেখা গেল আমার যারা সাবঅর্ডিনেট রয়েছে তারা ছেলে দিয়ে, আমি একজন পুরুষ, ছেলে দিয়ে সেই কাজটা করা যাবে, বা আমি একজন মেয়ে, তাহলে মেয়ে দিয়ে সেই কাজটা করা যাবে। আমি অপোজিট সেক্সকে যেন খুব একটা বেশি বিশ্বাস না করি। তারা কাজ করছি বা কাজ করার জায়গা বা তোমাকে এন্টারটেনমেন্ট করছে, কিন্তু আলটিমেট তারা যে কাজের জন্য তাদেরকে নিচ্ছ সেই কাজটা তারা সঠিক মতন করতে পারবে না। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট তোমরা এখনো পাবে, পরবর্তীকালেও পাবে। শুধুমাত্র প্রেম প্রীতি ভালোবাসা বা ইলিউশনে জড়িত হয়ে যেও না, রুট চেঞ্জ করে দিও না, কোনো প্রতিবন্ধকতা এলে হাত তুলে দিও না, এই কাজ আমার দ্বারা হবে না, তোমার দ্বারাই হবে। জীবনে যারা সফল হয়েছে তারা একবারে কখনো সফল হয়নি, দুবারে কখনো সফল হয়নি, হাজার হাজার বার তারা দরকার হলে চেষ্টা করেছে। এই আলোটা যে আবিষ্কার করেছে, একবার ইতিহাসটা দেখে নিও কতবার ব্যর্থ হয়েছিল। এই ল্যাপটপটা যিনি সৃষ্টি করেছিলেন কতবার তিনি ব্যর্থ হয়েছিলেন একবার জিজ্ঞেস করে নিও। কেমন? সুতরাং এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করার প্রয়োজন আছে। আমি উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন লেভেল এই জায়গাটাও কিন্তু খুব একটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি না। শুধুমাত্র ইলিউশন, আবেগ মানে এখন সোশ্যাল মিডিয়াকেই ধরতে হবে। খুব সাবধান। আমরা অনেক সময় না ভিডিও গেম খেলি, আমরা মোবাইলের মধ্যে গেম খেলি, খুব সাবধান। কেননা স্টুডেন্টদের চোখের এবং ব্রেনে মানে হঠাৎ করে প্রচন্ড জোর আঘাত লাগার জায়গা আমি লক্ষ্য করতে পারছি, এবং তার ফলে কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু অফ হয়ে যাওয়ার জায়গা। সারাক্ষণ আমি যদি মোবাইল নিয়ে ঘাঁটি, তারপর আমার ব্রেনটা ক্লান্ত হয়ে যাবে, চোখ ক্লান্ত হয়ে যাবে, অটোমেটিক্যালি আমি ক্লান্ত হয়ে যাব। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তাই জন্য এখান থেকে খুব সাবধান। দূরের বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। স্টুডেন্টদের ক্ষেত্রে উচ্চশিক্ষা ছাড়া বাদবাকি যারা স্টুডেন্ট, সেখানে ওয়েস্ট অফ মানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, গুরুজনদেরকে শত্রু বলে মনে করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ক্লাস ড্রপ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যেমন অন্যকে আনন্দ দেবার জায়গা, প্লিজ করার জন্য অহেতুক অর্থ খরচ করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং গ্র্যাজুয়েশন লেভেল যারা রয়েছে, ফিফথ কানেকশন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম, অপোজিট সেক্স সম্পর্কে একটা মারাত্মক ইলিউশন, চাহিদা, কামনা ইনক্রিজ করার জায়গা, ভুল ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন ভুল জায়গায় চলে যেতে পারো, ভুল ফিল্ম দেখতে পারো, ভুল মানুষের সাথে কথা বলতে পারো, এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি,
মাতৃভাব অত্যন্ত পজিটিভ, মায়ের জন্যই কিন্তু বেশিরভাগ সফলতার যে রাস্তা সেটা কিন্তু মা বা মাতৃতুল্য কেউ তার দ্বারাই কিন্তু সেটা নিরীক্ষণ করা যাবে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহিত জীবনেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সাপোর্টিভ জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু শাশুড়ি মা এবং বৌমার মধ্যে সঠিক সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে না। আর যাদের দেখবে একটা সম্পর্ক মোটামুটি খারাপ হয়ে আসছে মনে হচ্ছে গেল, তাদের অকস্মাৎ সেই সম্পর্কটা আবার কাছে আসা, আবার বিশ্বাসযোগ্য হয়ে ওঠার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম কোণ অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখান থেকে পি অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে আর ওয়াই অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এস অক্ষর অত্যন্ত প্রাধান্য, মানে তোমাদের জীবনের উন্নতির ক্ষেত্রে এস অক্ষর দিয়ে কেউ যদি যুক্ত থাকে সে কিন্তু মারাত্মক পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। সে কিন্তু তাদের কথা শুনে চললে বা তার কথা শুনে চললে মারাত্মক সফলতার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন তোমরা ভালো মতন লক্ষ্য করবে, এস অক্ষর দিয়ে এমন কেউ তার ভাইব্রেশন হয়তো তাকে অনেক সময় তেতো লাগতে পারে, বা হয়তো দেখা যাচ্ছে মনে হবে আমার শত্রুতা করছে, আসলে সে তোমার শত্রুতা করছে না। যদিও আবার বলছি এটা সার্বিক মতে আমি আলোচনা করছি, কিন্তু তবুও কিন্তু আমি এটা পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কেমন খুব ভালো সময় আমি লক্ষ্য করতে পারছি। তবে বিবাহ নিয়ে এই সময় আলোচনাটা এমনিতেও বোধহয় করা হবে না, কেননা ভাদ্র মাস পড়েছে, তোমরা কুসংস্কারে আচ্ছন্ন আমি জানি। সামাজিক পরিবর্তনের অসুষ্ঠ গঠন রীতি হচ্ছে কুসংস্কার, স্বামীজি বলেছিলেন, আমি বলছি না। তাই অসুষ্ঠ গঠন রীতি মনের মধ্যে না আনাই ভালো। তবুও এখন বিবাহ নিয়ে সেরকম আলোচনা করার দরকার নেই। শুধু একটা কথাই বলবো, অহেতুক দেখা যাচ্ছে আমার মানে কোনো শত্রুতা সৃষ্টি হওয়া, বা অহেতুক কেউ তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, অহেতুক কেউ তোমার সম্পর্কে গসিপ ছড়াচ্ছে, অহেতুক দেখা যাচ্ছে তোমার নামে খারাপ খারাপ কথা বলছে, তুমি কখনো কিন্তু তার সাথে মুখ নাড়াতে যাবে না। কেমন বাঘ এবং গাধার মধ্যে মারাত্মক একটা ঝগড়া হচ্ছিল, 1 ঘন্টা ধরে ঝগড়া হয়েছে। বলছে চল সিংহের কাছে যাই, কে ঠিক দেখবো। সিংহের কাছে যাওয়ার পরে বলছে আচ্ছা আমাদের মধ্যে এই হয়েছে, আমি বলছি তোমরা এসছো কেন, বলছি জানতে চাই কে ঠিক কে ভুল। সে কোনো কিছু না শুনেই বলছে বাঘ ভুল। তখন গাধাটা নাচতে নাচতে চলে গেছে, আমি জিতেছি, বাঘ ফালতু আমার সাথে ঝগড়াতে এসেছিল। তখন বাঘ বলছে আপনি শুনলেই না সিংহ, আপনি না শুনেই বলে দিলেন যে আমি ভুল। বলছে তুমি যে গাধার সাথে 1 ঘন্টা ধরে তর্ক করছো এটাই তোমার সবচেয়ে বড় পরাজয়। বুঝতে পেরেছো, তুমি বাঘ নয়, তুমি গাধার চাইতেও আরো নিম্নগামী। যাই হোক, আজকের মতন এইটুকুই, নমস্কার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।